হঠাৎ করেই ইসরায়েলের টার্গেটে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের হাজার মাইল দূরের যুদ্ধে কিভাবে জড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়ার এই দুটি দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান। হামাস কি আসলেই বাংলাদেশে বসে কোনো গোপন ছক কষছে, নাকি এর পেছনে রয়েছে ইসরায়েলের কোনো ভয়ঙ্কর ভূ রাজনৈতিক গেম প্ল্যান? গাজায় যখন বোমার পর বোমা পড়ছে, ঠিক সেই মুহূর্তে ভারতের মাটিতে বসে ইসরায়েলি রাষ্ট্রদূতের এমন বিস্ফোরক দাবির আসল উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যের সংঘাত আর শুধু ওই মরুভূমির বালুতেই সীমাবদ্ধ নেই। এই যুদ্ধের আঁচ এবার এসে লাগতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও। সম্প্রতি এমন একটি আলোচনার সূত্রপাত হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসরায়েলের অস্তিত্বের সংকট এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে চরম এক উদ্বেগ। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো, এই আন্তর্জাতিক নিরাপত্তা বিতর্কের একদম কেন্দ্রবিন্দুতে হঠাৎ করে টেনে আনা হয়েছে বাংলাদেশের নাম, সাথে আছে পাকিস্তানও। যে দেশটি গত কয়েক বছর ধরে তাদের নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রমকে নিজেদের অস্তিত্ব রক্ষার মূল হাতিয়ার হিসেবে দেখে আসছে, সেই ইসরায়েলের পক্ষ থেকে যখন এমন দাবি আসে, তখন বিষয়টি আর সাধারণ থাকে না। তবে সবচেয়ে বড় কথা হলো, এটি সরাসরি কোনো সামরিক অভিযান বা নতুন কোনো যুদ্ধের ঘোষণা নয়, বরং এটি হচ্ছে সেই যুদ্ধের আগের ধাপ, যেখানে বলা হচ্ছে কিছু একটা পর্যবেক্ষণ করা হচ্ছে, কিছু একটা নিয়ে তাদের চরম উদ্বেগ রয়েছে। আর এই উদ্বেগের অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে, হঠাৎ করেই কেন বাংলাদেশের নাম এই ভূরাজনৈতিক আলোচনার টেবিলে উঠে এলো? কেন দাবি করা হচ্ছে যে বাংলাদেশ ও পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে পড়েছে? এটি কি শুধুই কোনো সাধারণ কূটনৈতিক দাবি, নাকি এর পেছনে গভীর কোনো ব্লুপ্রিন্ট বা ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, যার প্রভাব ভবিষ্যতে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ বদলে দিতে পারে? কারণ ইসরায়েলের তরফ থেকে আসা এই বক্তব্যের পর আলোচনা এখন আর শুধু মধ্যপ্রাচ্যের গণ্ডিতে আটকে নেই। এই পুরো বিতর্কের সূত্রপাত হয়েছে সম্প্রতি দেয়া একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকার থেকে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সরাসরি দাবি করেন যে বাংলাদেশ ও পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট বেশ কিছু কার্যক্রম ছড়িয়ে পড়ছে। তিনি আরও একটি ভয়ঙ্কর তথ্য দেন। তার দাবি, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই এই দুই দেশের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি গোয়েন্দারা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইসরায়েলি রাষ্ট্রদূত শুধু কোনো সাধারণ উদ্বেগ প্রকাশ করেই থেমে যাননি। তিনি সরাসরি এবং প্রকাশ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের নাম উল্লেখ করেছেন। তার ভাষায়, তাদের কাছে কিছু তথ্য প্রমাণ রয়েছে এবং এমন কিছু কার্যক্রম হয়তো চলছে যা এখনো প্রকাশ্যে আসেনি বা জনসম্মুখে পৌঁছায়নি। এর মানে হলো, ইসরায়েল বোঝাতে চাইছে তাদের এই নজরদারি শুধু অতীতের কোনো ঘটনার উপর ভিত্তি করে নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকিগুলোকেও তারা নজরে রাখছে। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। কারণ বাংলাদেশের ভেতরে হামাসের কোনো উপস্থিতি বা তাদের সাংগঠনিক কোনো কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সরকারি অবস্থান সামনে আসেনি। এমন কোনো গোয়েন্দা রিপোর্টও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত নয়। তা সত্ত্বেও কেন বাংলাদেশের নাম এই উত্তেজনার পারদে যুক্ত করা হলো? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এই সাক্ষাৎকারের আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশ ছিল পাকিস্তানকে নিয়ে। রাষ্ট্রদূত রিউভেন আজার স্পষ্টভাবে বলেছেন যে ইসরায়েল পাকিস্তানকে একেবারেই বিশ্বাস করে না। শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আজারের অভিযোগ, পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু অংশ ইহুদি বিরোধী বক্তব্যকে উস্কে দিচ্ছে, যদিও তিনি এসব দাবির সপক্ষে কোনো নির্দিষ্ট বা বিস্তারিত প্রমাণ হাজির করেননি। কিন্তু তার এই বক্তব্য পুরো আলোচনার নতুন এক মাত্রা যোগ করছে। ইসরায়েলের এই রাষ্ট্রদূতের দাবি, বিশ্বের কিছু দেশ শান্তি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝে যেখানে ইসরায়েলের রাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকবে না। ফলে ইসরায়েলের কাছে এটি শুধু আর নিরাপত্তা বা গোয়েন্দা নজরদারির বিষয় নয়, এর সাথে যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও আদর্শিক সংঘাত। আর সেই সংঘাতের ঢেউ যে ধীরে ধীরে দক্ষিণ এশিয়ায় আছড়ে পড়ছে, তারই সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই আলোচনাগুলোতে। বিশ্লেষকরা বলছেন, যখন কোনো রাষ্ট্র প্রকাশ্যে অন্য কোনো অঞ্চলের দেশগুলোর নাম উল্লেখ করে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে, তখন সেটি আর নিছক কোনো মন্তব্য থাকে না, সেটি পরিণত হয় একটি বৃহত্তর কূটনৈতিক বার্তায়। ইসরায়েল এবং ইরানকে ঘিরে যে চরম উত্তেজনা চলছে, তার মধ্যে পশ্চিমা বিশ্লেষক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো নতুন করে পাকিস্তানকে নিয়ে হিসাব নিকাশ শুরু করেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক জেফরি স্যাক্স প্রশ্ন তুলেছেন, ইসরায়েল ইরান সংঘাত কি এবার আরও বড় কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? কারণ গত কয়েক বছরে যুদ্ধের ধরন পুরোপুরি বদলে গেছে। এখন যুদ্ধ মানে শুধু
ট্যাঙ্ক বা ফাইটার জেটের আক্রমণ নয়, এখন যুদ্ধ হয় ড্রোনের মাধ্যমে, সাইবার স্পেসে, গোপন নেটওয়ার্কের মাধ্যমে। শত্রু রাষ্ট্রের ভেতরে এজেন্ট ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালানো এখন আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান কৌশল। যেমনটা আমরা দেখেছি ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব বা ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের ক্ষেত্রে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েল ইরানের ভেতরে বিভিন্ন গোপন অভিযান চালিয়েছে, এমনকি মোসাদের ড্রোন ঘাঁটি স্থাপনের মতো অবিশ্বাস্য অভিযোগও উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন বর্তমান বিশ্বের সংঘাত আর শুধু নির্দিষ্ট সীমান্তের ভেতরে আটকে নেই। আর এই প্রেক্ষাপটেই পাকিস্তানের নাম বারবার সামনে আসছে। ইসরায়েলি রাজনীতিক ও পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো বহু বছর ধরে পাকিস্তানকে একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে আসছে। তাদের যুক্তি হলো পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ, যা অস্থিতিশীল হয়ে উঠলে তা গোটা বিশ্বের জন্য, বিশেষ করে পশ্চিমা বিশ্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অতীতে ইরান এবং পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চ্যালেঞ্জের সমীকরণে একসাথে উল্লেখ করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক নৌ কর্মকর্তা মাইক মুলেন তো একেবারে বলেই বসেছিলেন ইরানের চেয়েও পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হতে পারে। তবে পাকিস্তানের পক্ষের বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এটি কোনো নতুন কৌশল নয়, অনেক সময়ই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিকভাবে নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরে তাদের উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে এ ধরনের বক্তব্য ব্যবহার করা হয়। এটি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটি একটি আখ্যান বা ন্যারেটিভ তৈরির লড়াই। আর ঠিক এই জায়গাতেই ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্যকে শুধু একটি সাধারণ সাক্ষাৎকার হিসেবে দেখার সুযোগ নেই। একদিকে তিনি বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কার্যক্রমের অভিযোগ তুলছেন, অন্যদিকে পাকিস্তানকে ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তার আলোচনা নতুন করে উস্কে দিচ্ছেন। তিনি এটাও বলেছেন যে 7 অক্টোবরের হামলার মডেল ভবিষ্যতে অন্য সংগঠনগুলোও ব্যবহার করতে পারে, যা শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চলের সরকারগুলোর জন্যই ভয়ের কারণ। সবচেয়ে বড় কথা হলো এই উদ্বেগের কথাগুলো ইসরায়েল ভারতের কাছেও শেয়ার করেছে। ফলে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক যে ইসরায়েলের এই নজরদারি কতটা তথ্য নির্ভর, কতটা কূটনৈতিক আর কতটা বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অংশ। হামাস, ইরান, পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের এই জটিল ভূরাজনীতির ফ্রেমে হঠাৎ করেই বাংলাদেশকে কেন টেনে আনা হলো? সাক্ষাৎকারে উচ্চারিত কয়েকটি নামই কি ভবিষ্যতের বড় কোনো কূটনৈতিক সংঘাতের পূর্বাভাস দিচ্ছে? বাংলাদেশ ও পাকিস্তানকে একই সাথে উল্লেখ করার পর সবার নজর এখন এই বৃহত্তর ভূরাজনৈতিক ব্লুপ্রিন্টের দিকে। দর্শক, বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ এবং এর পেছনের অজানা সব গল্প জানতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।